গল্পের শুরুতে দেখা যায় অত্যন্ত আকর্ষণীয় ফিগার ও দুর্দান্ত প্রতিভাবান আয়ংকে। সে অসাধারণ দক্ষতায় স্কেটিং অনুশীলন করছিল, কিন্তু হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যায়। বিশ্রাম নিতে যাওয়ার মুহূর্তেই আচমকা একটি জম্বি তার উপর হামলা করে। ঠিক তখনই তার মা সোয়াং এসে জম্বিটিকে হত্যা করে মেয়েকে রক্ষা করেন। জম্বিটিকে সরিয়ে নেওয়ার পর তারা বুঝতে পারে পরিস্থিতি ভয়াবহ। পৃথিবীতে জম্বির সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যদিও এখনও পুরো বিশ্ব দখল হয়ে যায়নি। কেউ জম্বির অস্তিত্ব বিশ্বাস করেছে, আবার অনেকেই বিশ্বাস করছে না। যে স্কেটিং স্টুডিওতে তারা অনুশীলন করছিল সেটিও ইতিমধ্যেই সংক্রমিত। তবুও সোয়াং নিজের মেয়েকে সেখানে নিয়ে এসেছে শুধু অনুশীলনের জন্য, কারণ তার মাথায় একটাই চিন্তা, তার মেয়েকে যে কোনো মূল্যে স্কেটিং প্রতিযোগিতায় জিততেই হবে। সোয়াং আবারও আয়ংকে অনুশীলনে পাঠায়। আশ্চর্যের বিষয়, চারপাশে জম্বি ঘুরে বেড়ালেও তাদের আচরণে তেমন কোনো ভয় বা উদ্বেগ দেখা যায় না। অন্যদিকে আয়ংয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছিল স্কেটিংয়ে তার তেমন আগ্রহ নেই। অনুশীলনের শেষে আয়ং ফিরে এলে সোয়াং সন্তুষ্ট হতে পারে না। সে আবারও মেয়েকে বরফের মাঠে পাঠিয়ে দেয় এবং বাইরে দাঁড়িয়ে প্রতিটি মুভ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। একটি কঠিন স্টেপে আয়ংকে এক পায়ে দীর্ঘ সময় ধরে ঘুরতে হতো, কিন্তু ক্লান্ত হয়ে পড়ায় সে সেটা ঠিকমতো করতে পারছিল না। তবুও তার মা বারবার একই মুভ করতে বাধ্য করছিল। অবশেষে আয়ং নিখুঁতভাবে মুভটি করে দেখালেও স্বয়ং বিশ্বাস করতে পারে না। বিরক্ত হয়ে আয়ং এক ঝটকায় আবারও পুরো মুভটি একদম নিখুঁতভাবে করে দেখায়, কিন্তু তাতেও তার মা সন্তুষ্ট হয় না, বরং আবার শুরু থেকে পুরো অনুশীলন করতে বলে। তার কাছে প্রতিটি বিষয় শতভাগ নিখুঁত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর সোয়াং মেয়ের উপর চিৎকার করতে শুরু করে। সে বলতে থাকে আয়ংয়ের জন্য সে নিজের জীবনের সবকিছু ত্যাগ করছে, অথচ আয়ং তার প্রত্যাশা পূরণ করতে পারছে না। আবারও আয়ংকে অনুশীলনে পাঠিয়ে সোয়াং বসে বসে তার প্রতিটি ভুল নোট করতে থাকে। ঠিক তখনই ভয়ে কাঁপতে থাকা এক মা ও তার ছোট মেয়ে সেখানে এসে দরজা খুলে দেওয়ার জন্য অনুরোধ করে। তারা ভবনের ভেতরে জম্বিদের হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছে, অর্থাৎ জম্বি মহামারী দ্রুত ছড়িয়ে পড়ছিল। কিন্তু সোয়াং মনে করে দরজা খুললে হয়তো তার মেয়ের অনুশীলনে ব্যাঘাত ঘটবে, তাই সে ইচ্ছে করেই তাদের সাহায্য না করে মুখ ফিরিয়ে নেন এবং আয়ংকে নির্দেশ দিতে ব্যস্ত হয়ে পড়ে। এতে ফলাফল ভয়াবহ হয়। কিছুক্ষণ পর সেই মা নিজেই জম্বিতে পরিণত হয়ে নিজের মেয়েকেই হত্যা করে ফেলে। আয়ং তখনও অনুশীলনে এতটাই ডুবেছিল যে এই ভয়ঙ্কর দৃশ্য তার চোখেই পড়েনি। এরপরে যখন তারা বিশ্রাম নিচ্ছিল তখন সোয়াং নিজের আচরণের সাফাই গিয়ে বলে সে এত কঠোর শুধুমাত্র মেয়েকে খুব বেশি ভালোবাসে বলেই। তার স্বপ্ন আয়ং একদিন পৃথিবীর সেরা স্কেটার হবে। আসলে স্কেটিং ছিল সোয়াংয়ের নিজের অপূর্ণ স্বপ্ন, যেটা সে জোর করে নিজের মেয়ের ওপর চাপিয়ে দিয়েছে। বাস্তব জীবনেও অনেক বাবা মা এমনটা করেন, সন্তানের ইচ্ছে বা আগ্রহের কথা না ভেবেই। আপনাদের কারোর সাথে এমনটা ঘটেনি তো? আয়ংয়ের মুখে স্পষ্ট হতাশা ফুটে উঠেছিল। সেজন্য ধীরে ধীরে মানসিক চাপে ভেঙে পড়ছিল। ঠিক তখনই বাইরে থেকে জম্বিদের চিৎকার শোনা যায়। সোয়াংগে দ্রুত প্রধান গেট বন্ধ করে দেয়। এত কিছু ঘটলেও মা মেয়ে যেন বিষয়টিকে খুব একটা গুরুত্বই দিচ্ছিল না। বিষয়টি যেন তাদের দৈনন্দিন জীবনের একটি স্বাভাবিক অংশ হয়ে উঠেছে। এরপর ক্ষুধার্ত আয়ং দ্রুত ডিম খেতে শুরু করে, কিন্তু এত দ্রুত খাওয়ায় সোয়াং রেগে যায় এবং শাস্তি হিসেবে তার অনুশীলনের সময় আরও বাড়িয়ে দেয়। খাওয়া শেষ হলে আয়ংকে জোর করে মায়ের সঙ্গে আলিঙ্গন করতে হয়। তারপর আবারও তাকে অনুশীলনে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে সোয়াং ফোনের নেটওয়ার্ক খুঁজে দেখে, কিন্তু কোনো সিগন্যাল নেই। এখানে স্পষ্ট বোঝা যায় বাইরের পৃথিবীতে ভয়াবহ বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। অনুশীলনের সময় আয়ং হঠাৎ একটি বন্ধ কক্ষের দিকে তাকিয়ে দেখে ভেতরে অসংখ্য জম্বি আটকা পড়ে আছে। তাদের মধ্যে থেকে একটি ছোট মেয়ে গাছের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ভয় পাইয়ে দেয়। সঙ্গে সঙ্গে সোয়াং হাতে লাঠি নিয়ে ছুটে এসে মেয়েকে রক্ষা করে। কিন্তু বিষয়টি আরও মর্মান্তিক ছিল। জম্বিতে পরিণত হওয়া সেই মেয়েটি ছিল ইয়েজি, আয়ংয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। অর্থাৎ যে মা মেয়েকে সোয়াং ইচ্ছাকৃতভাবে সাহায্য করেনি তাদের সে আগে থেকেই চিনত, তবুও সে তাদের মৃত্যুর মুখে ফেলে রেখেছিল। আরও একটি বিষয় আয়ংয়ের নজরে আসে। ইয়েজির গায়ে ছিল স্কেটিং অনুশীলনের পোশাক, অর্থাৎ সেও অনুশীলনের জন্য স্টুডিওতে এসেছিল। এই সময় সোয়াং মেয়েকে সত্যিটা জানায়। তার ভাষায় ইয়েজি এখন মৃত, ফলে আসন্ন প্রতিযোগিতায় আয়ংয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর নেই। নিজের এই কাজের জন্য সোয়াংয়ের মনে কোনো অনুশোচনা ছিল না, বরং সে গর্বই অনুভব করছিল। কিন্তু সেই মুহূর্ত থেকে আয়ং নিজের মাকে ভয় পেতে শুরু করে। এদিকে তারা ভবনের বাইরে যেতে পারছিল না, এজন্য বাধ্য হয়ে মামে সেদিন রাতটা ওই ভবনের মধ্যেই কাটায়। কিন্তু গভীর রাতে আয়ং চুপি চুপি গিয়ে তার জম্বিতে পরিণত হওয়া বন্ধু ইয়েজিকে এবং সেখানে আটকে থাকা অন্য জম্বিদের দেখতে থাকে।
তখন তার মনে হতে থাকে হয়তো এই পৃথিবীর শেষ সময় এসে গেছে। যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে আর এত কঠোর অনুশীলন করে কি লাভ। তবুও পরদিন মায়ের কথায় আবারও অনুশীলনে নেমে পড়ে আয়ং, কিন্তু এবার তার মনোযোগ একেবারে ছিল না। বাড়ি থেকে ভেসে আসা অসংখ্য জম্বির গর্জন বারবার তার মনোযোগ নষ্ট করছিল। শেষ পর্যন্ত সে অনুশীলন থামিয়ে মায়ের মুখোমুখি দাঁড়ায়, দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় সে আর কখনো স্কেটিংয়ে অনুশীলন করবে না, কারণ সে নিজের মায়ের মতো এমন নিষ্ঠুর মানুষ হয়ে উঠতে চায় না। মেয়ের মুখে এমন কথা শুনে সোয়াং ভেঙে পড়ে। এরপর মা মেয়ের মধ্যে তুমুল তর্ক শুরু হয়। বহুদিনের জমে থাকা সব কষ্ট, রাগ আর অভিমান এক নিঃশ্বাসে মায়ের সামনে উজাড় করে দেয় আয়ং। তারপর সে সোজা মূল দরজার দিকে এগিয়ে যায়। সোয়াং প্রাণপণ চেষ্টা করলেও তাকে আর থামাতে পারে না। আয়ং একে একে দরজার সামনে রাখা সব ব্যারিকেড সরিয়ে ফেলতে শুরু করে। তখন বোঝা যায় নিজের মায়ের নিষ্ঠুর আচরণে অতিষ্ঠ হয়ে সে ইচ্ছে করে জম্বিদের হাতে মারা গিয়ে তাদেরই একজন হয়ে যেতে চায়, যেন অন্তত এই বন্দি জীবন থেকে মুক্তি পায় এবং অন্য জম্বিদের মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে। শেষ মুহূর্তে সোয়াং শুধু কাঁদতে কাঁদতে মেয়ের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু আয়ং আর ফিরে তাকায় না। এভাবেই প্রথম গল্পের সমাপ্তি ঘটে। যদিও পর্দায় আর কিছু দেখানো হয় না, তবু সহজেই বোঝা যায় আয়ং শেষ পর্যন্ত দরজা খুলে দিয়েছিল এবং মা মেয়ে দুজনই জম্বিদের হাতে প্রাণ হারিয়েছিল। এরপর শুরু হয় দ্বিতীয় গল্প, কিন্তু তার আগে আপনাদেরকে জানাতে চাই সম্প্রতি আমি এই মুভিগুলো বর্ণনা করেছি। যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে বর্ণনাগুলো দেখে আসতে পারেন। আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে হিজিন এবং তার প্রেমিক হাংবিন। তারা দুজন একে অপরকে এতটাই ভালোবাসত যে সেই ভালোবাসা ধীরে ধীরে অস্বাভাবিক ও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছিল। হিজিন একটি রেস্টুরেন্টে কাজ করত। একদিন প্রেমিকের জন্য রাতের খাবার রান্না করার পর তারা গল্প করছিল আজকাল মানুষ কিভাবে প্রিয় স্মৃতিগুলো সংরক্ষণ করে, যেন সেগুলো কখনোই ভুলে না যায়। হিজিন চেয়েছিল হাংবিনের ভালোবাসাটা যেন কোনো স্থায়ী স্মৃতি থেকে যায়। হাংবিন মজা করে বলে মানুষের শরীরের সবচেয়ে ধীরে পচে তার হৃৎপিণ্ড, তাই যদি কোনোদিন সে মারা যায় তাহলে হিজিন যেন তার হৃৎপিণ্ড সংরক্ষণ করে রাখে। কিন্তু হিজিন ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে রাজি ছিল না। সে এখনই এমন কিছু চাইছিল যা চিরদিন তাদের ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে। কথা বলতে বলতে তারা একে অপরকে চুমু খেতে শুরু করে। হঠাৎ হাংবিন নিজের একটি কান হিজিনকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর মুহূর্তের মধ্যেই হিজিন চুমু খেতে খেতেই তার কান কামড়ে বিচ্ছিন্ন করে ফেলে। এমন ভয়ঙ্কর কাজ করার পরও তাদের মুখে ছিল এক অদ্ভুত নিষ্পাপ হাসি, যেন তারা একেবারে স্বাভাবিক কিছু করেছে। তারপর কাটা কানটি একটি বাক্সে ভরে তারা যায় দ্য ভল্ট নামের একটি স্টোরেজ প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটি দাবি করত তারা যে কোনো জিনিস বছরের পর বছর নিরাপদে সংরক্ষণ করে রাখতে পারে। সেখানে গিয়ে তারা দেখে এক মহিলা নিজের জীবন্ত হাঁসও সংরক্ষণ করতে এসেছে। প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর করতে করতেও হিজিন আর হাংবিনের ছোট ছোট আচরণে তাদের গভীর ভালোবাসা স্পষ্ট ফুটে উঠছিল। তারা নিজেদের আঙুলে সুতো বেঁধে প্রতিজ্ঞা করছিল কোনোদিন একে অপরের থেকে আলাদা হবে না। অবশেষে তাদের ডাক পড়ে। তারা রিসেপশনিস্টের কাছে গিয়ে স্থায়ী ফ্রিজার স্টোরেজের আবেদন জানায়, কিন্তু তখনই জানা যায় অনলাইনে কোম্পানিটি সম্পর্কে দেওয়া অধিকাংশ ইতিবাচক রিভিউ মিথ্যা ছিল। বাস্তবে তারা কোনো জিনিস স্থায়ীভাবে সংরক্ষণ করে না। প্রতি 18 দিন পরপর এসে সংরক্ষিত জিনিস নবায়ন করতে হয়। পরিকল্পনা ভেস্তে গেলেও হাংবিন রাজি হয়ে যায়। প্রতি 18 দিন অন্তর অতিরিক্ত টাকা দিয়ে সংরক্ষণ চালিয়ে যাবে। এই কথা শোনামাত্র রিসেপশনিস্ট কৌতূহলী হয়ে জানতে চায় তারা কি সংরক্ষণ করতে চায়। দুজনই সত্যিটা লুকায় না। তারা জানায় এটি একটি মানুষের কাটা কান। এটা শোনামাত্রই রিসেপশনিস্ট অবাক হয়ে যায় এবং স্পষ্ট জানিয়ে দেয় তাদের প্রতিষ্ঠান মানবদের কোনো অঙ্গ সংরক্ষণ করে না। মরিয়া হয়ে হিজিন নিজের বিয়ের আংটিও দিতে চায়, তবুও সে রাজি হয় না। তবে তারা চলে যাওয়ার পর রিসেপশনিস্ট সঙ্গে সঙ্গে একজন অজ্ঞাত ব্যক্তিকে ফোন করে হাংবিন, হিজিং এবং কাটাকানের বিষয়টি জানিয়ে দেয়। এটি স্পষ্ট বোঝা যায় সেই অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কোম্পানির কোনো না কোনো গোপন যোগসূত্র রয়েছে। সম্ভবত ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে মানসিকভাবে অসুস্থ বা অদ্ভুত চিন্তাধারার মানুষদের ফাঁদে ফেলা হচ্ছিল। কোম্পানির ভুয়া রিভিউ দেখে অনেকেই বিভিন্ন জিনিস সংরক্ষণ করতে এখানে আসতো। আর যেহেতু তারা দাবি করত যে কোনো কিছু সংরক্ষণ করা সম্ভব, তাই কিছু বিকৃত মানসিকতার মানুষ মানবদের অঙ্গ জমা দিতে চলে আসতো। কানটি সংরক্ষণ করা সম্ভব না হয় হিজিং ও হাংবিন এরপর কোরিয়ার প্রায় সব স্টোরেজ প্রতিষ্ঠানে ফোন করতে শুরু করে, কিন্তু মানুষের কাটা কান কথাটি শুনেই সবাই তাদের আবেদন ফিরিয়ে দেয়। এদিকে হাংবিনের বিচ্ছিন্ন কান ধীরে ধীরে কালচে হয়ে যেতে শুরু করেছিল। দ্রুত সংরক্ষণ না করলে সেটি পচে যাবে, কিন্তু হিজিন কোনোভাবে তা হতে দিতে চায়নি, কারণ সেটি ছিল তাদের ভালোবাসার সবচেয়ে মূল্যবান স্মৃতি। এ সময় হিজিন রেস্টুরেন্টের বাইক থেকে একটি মাছ বের করে আনে।
মাছটির পেট কেটে ভেতরে হাংবিনের কাটা কান লুকিয়ে রাখে। তার পরিকল্পনা ছিল মাছটিকে সাধারণ খাদ্য সামগ্রী হিসেবে কোনো স্টোরেজে জমা দিলে কেউ আর সন্দেহ করবে না। তবে সমস্যা ছিল, হয়তো কেউ প্রশ্ন করতে পারে অকারণে একটি মাছকে আবার স্থায়ীভাবে সংরক্ষণ করতে চায় কেন। তবুও আশার বুক বেঁধে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু অজান্তেই একজন রহস্যময় ব্যক্তি তাদের অনুসরণ করছিল। তারা চলে যাওয়ার পর সে এসে মাছটির কাটা মাথা তুলে নিয়ে যায়। এরপর হিজিন ও হাংবিন একটি পুরনো ও সস্তা স্টোরেজ প্রতিষ্ঠানে পৌঁছায়, যেখানে তারা আশা করছিল বেশি প্রশ্ন করা হবে না। রিসেপশনে থাকা এক যুবক প্রথমে মাছটি দেখে, পরে যখন শুনল তারা স্থায়ী স্টোরেজ চায়, তখন সে কিছু কাগজপত্র পূরণ করতে শুরু করে। ঠিক সেই সময় হাংবিনের কাটা কান থেকে আবারও রক্ত বের হতে শুরু করে। রক্ত দেখা মাত্রই ছেলেটি অদ্ভুতভাবে হাসতে থাকে এবং প্রতিষ্ঠানের পরিচালককে ডেকে আনে। পরিচালক মাছটি হাতে নিয়ে পরীক্ষা করতে শুরু করেন। তখনই বোঝা যায় ছেলেটির মনে সন্দেহ জন্মেছে। সে মাছটি কেটে ভেতরে কি আছে তা দেখতে যাচ্ছিল। ঠিক তখনই করিডোরে একজন অচেনা লোক ঢুকে পড়ে। সুযোগ বুঝে হিজিন দ্রুত মাছটি নিয়ে হাংবিনকে সঙ্গে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে করিডোরে ঢোকা সেই লোকটি হাংবিনের কাটা কান এক ঝলক দেখে ফেলেছিল। লোকটির নাম কিম। এরপর জানা যায় কিমেরও একটি কান কাটা। হাংবিন আর হিজিন একটি সিঁড়িতে বসে কথা বলতে থাকে। হিজিন হাংবিনের ক্ষতস্থানে ব্যান্ডেজ বদলে দেয়। তখন তারা দেখে বিচ্ছিন্ন কানটি আরও বেশি পচে গেছে। ঠিক সেই সময় কিম তাদের সামনে এসে হাজির হয়। যেহেতু কিম পুরো ঘটনায় বুঝে গিয়েছিল, তাই সে ঘুরে পেঁচে কথা না বলে সরাসরি প্রস্তাব দেয়। নিজের একটি বিজনেস কার্ড এগিয়ে দিয়ে জানায় সে গোপনে এমন একটি স্টোরেজে কানটি নিরাপদে সংরক্ষণ করে দিতে পারবে। এটি নাকি তার কাজ। অদ্ভুত ও নিষিদ্ধ জিনিস গোপনে সংরক্ষণ করার ব্যবস্থা করে দেয়, যেন কাউকে কোনো প্রশ্নের মুখোমুখি হতে না হয়। তবে নিরাপত্তার কারণে স্টোরেজের অবস্থান জানাতে পারবে না। এই শর্ত হিজিন ও হানবিনের মোটেও পছন্দ হয় না, তাই তারা প্রস্তাব ফিরিয়ে দিয়ে চলে যেতে থাকে। কিন্তু কিম নানাভাবে বুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেলে। অবশেষে সে মেনে নেয় দুজনকে সঙ্গে নিয়ে স্টোরেজে যাবে। নিরাপত্তার অজুহাতে সে হাংবিনের কানটিও নিজের কাছে রেখে দেয়। এখানে স্পষ্ট বোঝা যায় এতক্ষণ যে রহস্যময় ব্যক্তি তাদের অনুসরণ করছিল সে আসলে কিমি, অর্থাৎ দ্য ভল্টের রিসেপশনিস্টকে মানবদের অঙ্গের খোঁজ রাখতে বলেছিল এই কিম। কিছুক্ষণ পর তারা একটি নির্জন ও সন্দেহজনক জায়গায় পৌঁছায়। সেখানে কিম বলতে শুরু করে এই প্রথম নয়, এর আগেও অনেক প্রেমিক প্রেমিকা নিজেদের কাটা কান সংগ্রহ করতে তার কাছে এসেছে। এ কথা শুনেই হিজিন ও হাংবিনের সন্দেহ হয়। তারা কিমকে মুখ দেখাতে বলে। হঠাৎ করে কিম কাটা কান নিয়ে দৌড়ে পালিয়ে যায়। দুজনে তার পিছু ধাওয়া করে। শেষ পর্যন্ত হাংবিন তাকে ধরে ফেলে এবং মারধর করতে শুরু করে। এ সময় হিজিন কিমের ব্যাগ খুলে দেখে ভেতরে অসংখ্য মানুষের কাটা কান রয়েছে। ঠিক তখনই কিমের ফোন বেজে ওঠে। ফোনটি করেছিল দ্য ভল্টের সেই রিসেপশনিস্ট। ফোন ধরতেই তিনি কিমকে প্রচণ্ড বকাবকি করতে শুরু করেন। তখনই আসল সত্যটা প্রকাশ পায়। আসলে কিমের সঙ্গে দ্য ভল্ট কোম্পানির গোপন চুক্তি ছিল। হিজিন ও হাংবিনও হঠাৎ করে কান কাটার সিদ্ধান্ত নেয়নি। তারা এই বিকৃত ধারণাটি পেয়েছিল কোম্পানির একটি বিজ্ঞাপন দেখে। অর্থাৎ পুরো পরিকল্পনার নেপথ্যে ছিল কিম। সে বিভিন্ন মানুষের কাটা কান সংগ্রহ করতে চাচ্ছিল বিশেষ এক উদ্দেশ্যে। কিন্তু কিম কোম্পানিকে চুক্তিমতো অর্থ দেয়নি বলেই রিসেপশনিস্ট রেগে তাকে গালাগাল করছিল। এ সময় হিজিন ও হাংবিন কিমকে কোণঠাসা করে জিজ্ঞেস করে মানুষের কান চুরি করে সে আসলে কি করতে চায়। অবশেষে কিম তার আসল রহস্য ফাঁস করে। বর্তমানে ইন্টারনেটে একটি অদ্ভুত বিশ্বাস ছড়িয়ে পড়েছে। অনেক মানুষ নাকি কাটা মানুষের কান কিনছে। শুধু তাই নয়, কিম নিজের গলাতেও একটি কাটা কান ঝুলিয়ে রেখেছিল। তার দাবি মানুষের কাটা কান গলায় পড়ে থাকলে এক রহস্যময় রোগ থেকে রক্ষা পাওয়া যায়। এই ব্যবসায় প্রচুর টাকা রয়েছে, তাই সে যে কোনো মূল্যে এই কানগুলো বিক্রি করবে। স্বাভাবিকভাবেই হিজিন ও হানবিন তা হতে দিতে চায় না। ঠিক তখনই সেখানে একজন নিরাপত্তারক্ষী এসে পড়ে। সুযোগ বুঝে কিম পালিয়ে যায়। তবে পালানোর সময় সে একটি অচেনা মানুষের কান এবং হাংবিনের কাটা কান দুটোই ফেলে যায়। হাংবিন দ্রুত নিজের কানটি তুলে নেয়। এরই মধ্যে তারা বুঝে গেছে শুরু থেকে তারা প্রতারণার শিকার হয়েছে। হতাশ হয়ে দুজন বাইরের সিঁড়িতে বসে পড়ে। হাংবিনের খুব আফসোস হচ্ছিল। একটি ভুয়া বিজ্ঞাপনের প্রভাবে ভালোবাসা প্রমাণ করতে গিয়ে সে নিজের কানই কেটে ফেলেছে, অথচ তার বিনিময়ে কিছুই পেল না। এদিকে তার কান পুরোপুরি পচে গেছে। হিজিনও বিষয়টি দেখে গভীর কষ্ট পায়। দুজন বাড়ির পথে রওনা দেয়। এ সময় হিজিন প্রেমিককে এতটা ভেঙে পড়তে দেখে আর পারে না। সে হাংবিনের কাটা কানের দিকে তাকিয়ে জানায় এবার সে এমন কিছু করবে যা তাদের ভালোবাসার সত্যিকারের প্রতীক হয়ে থাকবে। এই বলে কোনো দ্বিধা না করে একটি ছুরি নিয়ে নিজের কানও কেটে ফেলে এবং সেটি হাংবিনের হাতে তুলে দেয়। এই দৃশ্য দেখে হাংবিন আনন্দে আত্মহারা হয়ে যায়। স্পষ্ট বোঝা যায় এই দুজনের বিকৃত ভালোবাসা যেন একে অপরের জন্যই তৈরি। এরপর বেশ কিছুদিন কেটে যায়।
সবকিছু যেন আবার স্বাভাবিক হয়ে আসে। হাংবিন ও হিজিন দুজনেই কান ছাড়াই খুব খুশি জীবন কাটাতে থাকে। কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় হিজিনের একটি কান অস্বাভাবিকভাবে কালো হয়ে যাচ্ছে। এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। ইঙ্গিত দেওয়া হয় হিজিন হয়তো খুব শীঘ্রই জম্বিতে পরিণত হবে, আর সেখান থেকেই সম্ভবত জম্বি মহামারীর সূচনা ঘটবে। এরপর শুরু হয় তৃতীয় এবং শেষ গল্প। একটি পরিত্যক্ত ভবনের ভেতরে অসংখ্য জম্বিদের বন্দী করে রাখা হয়েছে। সেখানে দেখা যায় লিজি নামের এক মেয়ে ফোনে কারোর কাছে ওষুধ চাচ্ছে যেন সে জম্বিদের সুস্থ করতে পারে, কিন্তু ফোনের ওপাশের ব্যক্তি তার কথায় কোনো গুরুত্ব দেয় না। এরপর একটি সংবাদ প্রতিবেদনে এই গল্পের আসল পটভূমি তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ার 3 মাস পেরিয়ে গেছে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটছে। অনেক সাধারণ মানুষও নিখোঁজ হয়ে যাচ্ছে, কেননা কিছু অপরাধী জম্বি আতঙ্ককে অজুহাত হিসেবে ব্যবহার করে মানুষকে অপহরণ করছে। এরপর দেখা যায় লিজিন একটি ডাক্তারকে শক্ত করে টেপ দিয়ে বেঁধে রেখেছে। এই ডাক্তারই কিছুক্ষণ আগে ফোনে তাকে ওষুধ দিতে অস্বীকার করেছিল। কথাবার্তা থেকে জানা যায় লিজিন তার জম্বিতে পরিণত হওয়া ভাইয়ের জন্য ওষুধ চাচ্ছিল। ডাক্তার তাকে বোঝানোর চেষ্টা করে এ রোগের এখনও কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি, কিন্তু লিজিন কিছুতেই মানতে চায় না। শেষ পর্যন্ত সে শুধু একটা কথাই বলে, ডাক্তারের যেন সঠিক বুদ্ধি হয়। এই কামনা সে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। এরপর কি ঘটে তা দেখানো হয় না। পরের দৃশ্যে দেখা যায় লিজিন গভীর ভক্তি ভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। প্রার্থনা শেষ করে সে ওই ডাক্তারকে টেনে নিয়ে যায় একটি বাথরুমের ভেতরে। সেখানে বন্দী ছিল তার ভাই ইউনসুক, যে ইতিমধ্যেই জম্বিতে পরিণত হয়েছে। লিজিন ডাক্তারকে তার ভাইয়ের সামনে ছুরি দিতেই ইউনসুক তাকে মুহূর্তের মধ্যে ছিঁড়ে খেয়ে ফেলে। এরপর লিজিন নিশ্চিন্তে নিজের নাস্তা করতে বসে। তখন বোঝা যায় ভাইয়ের রোগের চিকিৎসা আবিষ্কার না হওয়া পর্যন্ত সে তাকে গোপনে লুকিয়ে রেখে নিয়মিত মানুষের মাংস খাইয়ে বাঁচিয়ে রাখছে। কিছুক্ষণ পর লিজিনের বাড়িতে আসে তার নতুন প্রতিবেশী জোসেফ। জোসেফও অত্যন্ত ধর্মভীরু একজন মানুষ। সে লিজিনকে গির্জায় যাওয়ার আমন্ত্রণ জানাতে এসেছিল, কিন্তু বাড়ির ভেতর থেকে জম্বির গর্জন শুনে তার মনে সন্দেহ জাগে। কিন্তু লিজিন খুব কৌশলে কথার মোড় ঘুরিয়ে দেয় এবং পরিস্থিতি সামলে নেয়। সেই সময় পরিস্থিতি এমন ছিল যে জম্বি সংক্রমণ এখনও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। তবুও লিজিন জোসেফকে জিজ্ঞেস করে যদি কোনোদিন গির্জায় একটি জম্বি ঢুকে পড়ে তাহলে কি হবে। জোসেফ আত্মবিশ্বাসের সঙ্গে জানায় তাদের গ্রামটি ছোট, পুলিশ সারাক্ষণ পাহারায় রয়েছে, তাই ভয়ের কোনো কারণ নেই। তাছাড়া সে তখনও জম্বি ভাইরাসের অস্তিত্বে বিশ্বাস করত না। শেষ পর্যন্ত লিজিন গির্জায় যেতে রাজি হয়। তবে বাড়ি ফিরে সে এসব কথাই নিজের জম্বিতে পরিণত হওয়া ভাইকে বলতে থাকে। এরপর বাথরুমে পড়ে থাকা ডাক্তারের দেহের টুকরো পরিষ্কার করতে থাকে, আর এমনভাবে ভাইয়ের সঙ্গে কথা বলে যেন সে এখনও স্বাভাবিক একজন মানুষ। তাই বোঝা যায় লিজিন বাস্তবতা মেনে নিতে পারছে না। এরপরে লিজিন ও জোসেফ গির্জা যায়। গির্জাটি প্রায় ফাঁকাই ছিল। জোসেফ জানায় রবিবার এলে অনেক মানুষ আসবে। কথাবার্তার মধ্যেই স্পষ্ট বোঝা যায় সে লিজিনকে পছন্দ করতে শুরু করেছে। এমনকি লিজিনের ভাইকেও গির্জায় নিয়ে আসার অনুরোধ করে। অবশ্য লিজিন মিথ্যা বলে জানায় তার ভাই অসুস্থ, তাই আসতে পারবে না। এদিকে লিজিনও বুঝতে পারে জোসেফ তাকে পছন্দ করে। ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তারা একসঙ্গে প্রার্থনাও করে। প্রার্থনার সময় জোসেফ এতটাই আন্তরিক হয়ে পড়ে যে তার কথা শুনে লিজিনের চোখে পানি চলে আসে, কারণ সে সত্যিই বিশ্বাস করত একদিন সৃষ্টিকর্তা তার ভাইকে সুস্থ করে তুলবেন। জোসেফের সঙ্গ লিজিনের খুব ভালো লাগতে শুরু করে। তারা আবার সন্ধ্যায় গির্জায় যাওয়ার পরিকল্পনা করে। বিদায় নেওয়ার আগে জোসেফ তাকে উপহার হিসেবে একটি ধর্মীয় লকেট দিয়ে যায়। সেদিনের পর থেকে লিজিন আরও বেশি প্রার্থনা করতে শুরু করে। প্রতিদিন গির্জায় যেত এবং সেখানে যারা অসংখ্য মানুষ আসত তাদের নানা অজুহাতে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতো, কিন্তু তার উদ্দেশ্য ছিল ভয়াবহ। সে ওই মানুষগুলোকে নিজের জম্বি ভাইয়ের খাবার হিসেবে ব্যবহার করত। এদিকে তার বাথরুম রক্ত আর মানুষের দেহাবশেষে ভরে থাকত। অথচ গির্জায় সে নিজেকে অত্যন্ত ধর্মীয় ও নিষ্পাপ মেয়ে হিসেবে উপস্থাপন করত। নিজের দুঃখের গল্প শুনিয়ে কাঁদত। সৃষ্টিকর্তার কাছে চিৎকার করে প্রার্থনা করত যেন সবাই তার প্রতি সহানুভূতি দেখায়। আর সেই সহানুভূতির সুযোগেই সে নতুন শিকার খুঁজে আনত নিজের ভাইয়ের জন্য। কয়েকদিন পর জোসেফ আবার তার বাড়িতে আসে। লিজিন জানতে চায় কি হয়েছে। জোসেফ এবার তার ভাইয়ের কথা তোলে। এতদিন ধরে সে প্রতিদিনই লিজিনের ভাইয়ের জন্য প্রার্থনা করেছে, অথচ একবারও তাকে দেখার সুযোগ পায়নি। একথা শোনা মাত্রই লিজিন কান্নায় ভেঙে পড়ে। অবশেষে লিজিন জোসেফকে রাতের খাবারের আমন্ত্রণ জানায় এবং তখনই সে তার ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এখানে আমরা বুঝতে পারি এই আমন্ত্রণ মোটেও স্বাভাবিক হবে না। বাড়ি ফিরে লিজিন রক্তমাখা কাপড় ধুতে থাকে। কাপড় ধুতে ধুতে রাত হয়ে যায়। ঠিক তখনই জোসেফ সেখানে আসে। প্রথমে মনে হচ্ছিল হয়তো লিজিন তাকেও জম্বির খাদ্য বানাবে,
কিন্তু তার বদলে সে সরাসরি সত্যিটা বলে দেয় তার ভাই জম্বি ভাইরাসে আক্রান্ত। যেহেতু জোসেফ এখনো জম্বির অস্তিত্বে বিশ্বাস করত না, তাই কাপড়ের বালতি হাতে বাথরুমে ঢুকতেই সে স্তব্ধ হয়ে যায়। বালতিটি তার হাত থেকে পড়ে যায়। চারদিকে রক্ত, মানুষের মাংসের টুকরো আর বন্দি জম্বির পাশেই পড়েছিল ধর্মীয় সেই লকেট, যেগুলো তাদের গির্জার সদস্যরাই ব্যবহার করত। সবকিছু দেখে জোসেফ মুহূর্তের মধ্যে বুঝে যায় লিজিন এতদিন কি ভয়াবহ কাজ করে আসছিল। লিজিন তখন মরিয়া হয়ে বোঝাতে থাকে কোনো ওষুধই তার ভাইকে সুস্থ করতে পারেনি, তাই সে জোসেফকে এখানে এনেছে যেন সে প্রার্থনা বা আত্মা তাড়ানোর রিচুয়াল করে তার ভাইকে সুস্থ করতে পারে। কিন্তু জোসেফ তার সব অপরাধের জন্য লিজিনকে কঠোরভাবে প্রশ্ন করতে থাকে। লিজিন সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে ঈশ্বরই নাকি তাকে এসব করতে বলেছে। লিজিন প্রমাণ হিসেবে বাইবেলও দেখাতে চায়, কিন্তু জোসেফ রাগে বাইবেলটি ছুঁড়ে ফেলে দেয়, কেননা বাস্তবের এক জম্বিকে সামনে দেখার পর ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ভেঙে পড়েছিল। লিজিন বাথরুমে পড়ে থাকা বাইবেলটিকে আনতে গেলে জোসেফ জম্বির সঙ্গে একা আটকে পড়ে। কোনো মতে সে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে ঘরের প্রতিটি কোণে অসংখ্য ধর্মীয় প্রতীক ও মূর্তি দেখে সে আরও ভেঙে পড়ে। ঈশ্বরের কোনো প্রতীকে আর তার চোখে সহ্য হচ্ছিল না। সে মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ে। কি করবে কিছুই বুঝতে পারছিল না। অবশেষে সাহস সঞ্চয় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই লিজিন একটি কুটুর দিয়ে পিছন থেকে তার উপর হামলা চালায় এবং নির্মমভাবে তাকে হত্যা করে। এরপর জোসেফের মৃতদেহটিও নিজের জম্বি ভাইয়ের ঘরে বন্দি করে দেয়। সবশেষে লিজিন ঘরে বসে কান্না করতে থাকে। তার বিশ্বাস ছিল পৃথিবীর সব রোগ একদিন ঠিক হয়ে যাবে, আর সেই দিন পর্যন্ত যে কোনো মূল্যেই নিজের ভাইকে রক্ষা করবে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।